বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ, রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, রাজনীতিবিদ সহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। আজ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে এসেছি। আমাদের নতুন প্রজন্ম এই বুদ্ধিজীবীদের সম্পর্কে ডিটেলস জানুক, ইতিহাসটা জানুক। এই প্রজন্মের মন থেকে যেভাবে মুক্তিযুদ্ধ ইতিহাস ঐতিহ্য মুছে দেওয়া সহজ হয়েছে, আমাদের থেকে আসলে মুছে দেওয়া অত সহজ নয়। শ্রদ্ধার মিছিলে শঙ্কার মেঘ, কোন ষড়যন্ত্রে নির্বাচন বাধাগ্রস্ত হবে না বললেন ফখরুল। আবার গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখছে মানুষ। সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে বাংলাদেশকে নতুনভাবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। বর্তমান ভাতাপ্রাপ্ত 2.5 লাখ মুক্তিযোদ্ধার বেশিরভাগই ভুয়া, মনে করেন উপদেষ্টা। মামলার কারণে চূড়ান্ত হয়নি তালিকা। ওসমান হাদির অবস্থা অপরিবর্তিত, বিদেশ নেওয়ার সিদ্ধান্ত নেবে পরিবার। মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিয়েছে যে তাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং সেটা আশঙ্কাজনক। গত 2 দিন যেরকম ছিল ঠিক ওই রকম ভাবে আছে। হত্যা চেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক গ্রেফতার। গুম ও নির্যাতনের মামলা, শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিকী সহ 13 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ 4 দিন পেছালো। রামপুরায় 28 জনকে হত্যা মামলার শুনানি। গাজায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার রায়াতকে হত্যার দাবি ইসরায়েলের, তেল আবিবে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ অব্যাহত। এবং ইংলিশ প্রিমিয়ার লিগে সালার প্রত্যাবর্তনের দিনে লিভারপুলের জয়, লা লিগায় ওসাসুনাকে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল বার্সা। স্বাগত নিউজ 24 সংবাদে, সঙ্গে আছে আমি সিরাজুম মুনিরা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, জানাবো পুরো খবর। বুদ্ধিজীবীদের আত্মত্যাগের ধারাবাহিকতায় 24-এর গণঅভ্যুত্থান, দেশ গড়ার দ্বিতীয় সুযোগ নষ্ট হতে দেওয়া যাবে না। শহীদ বুদ্ধিজীবী দিবসে উঠে এলো এমন বার্তা। সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। এরপর প্রধান বিচারপতি ও শহীদ পরিবারের সদস্য সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবসের শুভ্র সকাল। জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রেওয়াজ মেনে রাষ্ট্রপতির পর শ্রদ্ধা জানান সরকার প্রধান, জানান সশস্ত্র সালাম। শ্রদ্ধা নিবেদনের পর অবনত প্রধান উপদেষ্টা। এরপর অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। জাতি বিগত 54 বছর ধরে নিবেদিতভাবে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে আসছে। আমাদের এত বড় অহংকারের জায়গা তো আর খুবই কম আছে। জনগণের মতামতের ভিত্তিতে যে সমস্ত সরকার আসবে বাংলাদেশে আগামী ভবিষ্যতে, তার জন্য একটা জুলাই সনদ হয়েছে, তারই ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং শহীদ পরিবারের সদস্যরা শ্রদ্ধা নিবেদনের পর সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় স্মৃতিসৌধের শহীদ বেদি। লাখো শহীদের রক্ত আর আত্মত্যাগের বিনিময়ে অর্জিত যে স্বাধীনতা, সেই স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে সমুন্নত রাখতে নতুন বাংলাদেশে অতন্দ্র প্রহরীর মতো তরুণদেরকেই বিজয়ের পতাকা হাতে তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন এখানে আগত সাধারণেরা। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজনৈতিক দলগুলোর শ্রদ্ধার মিছিলেও ছিল নির্বাচন নিয়ে শঙ্কামেঘ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, যত বাধা আসুক কোনো ষড়যন্ত্রই আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। এছাড়া দেশের সংকটকালে দোষারোপের সংস্কৃতি থেকে বের হয়ে আসার আহ্বান উঠে আসে রাজনীতিবিদদের কণ্ঠে। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পরপরই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। স্কুল কলেজের শিক্ষার্থী, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্য, রাজনৈতিক দলের নেতাকর্মী আর সাধারণ মানুষ এসে শ্রদ্ধা জানান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি।
সকাল 9টায় বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায় বিএনপি। এ সময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৭১-এ বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বিজয়ের পূর্ব মুহূর্তে মেধা শূন্য করে দেওয়ার গভীর চক্রান্ত ছিল। তারা স্বপ্ন দেখেছিলেন একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বৈষম্যহীন একটা মানবিক রাষ্ট্র সরকার হবে, কিন্তু ৫৪ বছরে বাংলাদেশ সে পথে হাঁটতে পারেনি। পাকিস্তানি জমানার মতন এক দেশে দুই অর্থনীতি কায়েম হয়েছে। প্রতিক্রিয়া জানাতে গিয়ে আগামী নির্বাচন প্রসঙ্গ তুলে আনেন রাজনীতিকরা। বলেন, জাতীয় নির্বাচনকে বানচাল করতে চলছে নানামুখী ষড়যন্ত্র। গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য গণ অভ্যুত্থানের যারা প্রতিচ্ছবি ছিল, যারা নায়ক ছিল, নেতা ছিল, যারা অংশগ্রহণকারী ছিল, তাদেরকে টার্গেট করে হত্যা করা হচ্ছে। যদি আমরা আমাদের মধ্যে ঐক্য গড়ে তুলতে পারি, সমস্ত নাশকতাকে মোকাবেলা করে আমরা নির্বাচন, গণভোট এবং গণতন্ত্রের পথে বাংলাদেশ হাঁটতে পারি। সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকারকে প্রতিষ্ঠা করবে এবং আমরা বিশ্বাস করি যে যথাসময়ে সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠানের মধ্যে দিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত। মিরপুরের পাশাপাশি রায়েরবাজার বৌদ্ধভূমিতেও শ্রদ্ধা জানিয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেন রাজনৈতিক নেতৃবৃন্দ। এই বাংলাদেশের রাজনীতি করতে হবে, বাংলাদেশকে ধারণ করতে হবে। বাংলাদেশপন্থী যারা আছে তারা এই বাংলাদেশের রাজনীতি করবে। কথিত ফ্যাসিস্টরা আজকে পরিকল্পিতভাবে সারা দেশে অভ্যুত্থানের যে অর্জন সেটাকে ব্যর্থ করে দিতে চাইছে। 2024-এর যে পরাজিত শক্তি, ফ্যাসিস্ট শক্তি, তারা পরাজিত হওয়ার পর এদেশকে নেতৃত্বহীন করার জন্য আমাদের জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বদেরকে টার্গেট করছে। দেশের সংকটকালে একে অপরকে দোষারোপের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বানও উঠে আসে রাজনীতিবিদদের কণ্ঠে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। বর্তমানে ভাতাপ্রাপ্ত প্রায় ২.৫ লাখ মুক্তিযোদ্ধার বেশিরভাগই অমুক্তিযোদ্ধা বলে মনে করেন খোদ মুক্তিযোদ্ধা উপদেষ্টা ফারুকী আজম নিজেই। নিউজ 24-কে তিনি বলেন, ৭১-এ যাদের বয়স 2 বছর অথবা জন্মই হয়নি এমন অনেকেই ভাতা নিচ্ছেন। এদের মধ্যে পুনরায় তদন্ত শুরু হয়েছে এমন ৪,০০০ জন হাইকোর্টে মামলা করেছেন। মামলার কারণে এবারও মুক্তিযোদ্ধার চূড়ান্ত তালিকা করা সম্ভব হয়নি জানান উপদেষ্টা। তালিকা হয়নি বুদ্ধিজীবী ও রাজাকারেরও। শাহনাজ ইয়াসমিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। ৭১-এ সরাসরি রণাঙ্গনে যুদ্ধ করেছেন এমন মুক্তিযোদ্ধার সংখ্যা এখন বেঁচে আছেন ৮৮,০০০ জন। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের তথ্য বলছে, এই সংখ্যা সহ বর্তমানে মুক্তিযোদ্ধা হিসেবে ভাতা পাচ্ছেন প্রায় ২.৫ লাখ মুক্তিযোদ্ধা পরিবার। ভাতা পাওয়া মুক্তিযোদ্ধাদের এই সংখ্যা গেল ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের সময়কার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর উপদেষ্টা ফারুকী আজম মুক্তিযোদ্ধার তালিকা নিয়ে কাজ শুরু করেন। তখনই বের হয়ে আসে নতুন তথ্য। আওয়ামী লীগের 2 বারের মুক্তিযোদ্ধা মন্ত্রী সহ সে সময়কার কয়েকজন মন্ত্রী ও নেতা রয়েছেন যারা দীর্ঘদিন মুক্তিযোদ্ধা হিসেবে ভাতা নিলেও মূলত তারা সবাই অমুক্তিযোদ্ধা। তালিকায় রয়েছে সেই সময়ের সরকারের উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তার নামও। এগুলো মামলার তালিকার মধ্যে আছে বাবা, এটা যখন হবে তখন আমরা এটা ডিসক্লোজ করতে পারবো। অনেক আছে। সাব রেজিস্ট্রারের চাকরি করছে 26 বছর, মুজিবনগরের কর্মকর্তা হয়েছে যার বয়স 2 বছর হয় নাই, তার এনআইডি অনুযায়ী সেই মুজিবনগরের কর্মকর্তা তাকে কেমনে চাকরি নিয়ে চাকরি করে সরকারি চাকরি থেকে রিটায়ার করছে। মুক্তিযোদ্ধা উপদেষ্টা নিউজ 24-কে জানান, এদের বিরুদ্ধে পুনরায় তদন্ত শুরু হলে হাইকোর্টে গিয়ে মামলা ঠুকে দেয় চূড়ান্ত তালিকার কাজ করা সম্ভব হয়নি। অনেক মামলা আছে ৩,৮০০-র উপরে। এত মামলা আমরা এই সময়ের মধ্যে তো নোটিস করতে পারছি না। 71-এর পরে জন্মাইছে এরকম অনেকে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়ে চাকরি করে সরকারি চাকরি করে রিটায়ারমেন্টে ওই মামলার ভিতরে তারাও আছে। রায়টা পাইলে এটা বিপুল সংখ্যক অমুক্তিযোদ্ধা এখান থেকে বাতিল করা যাইত। এক প্রশ্নের জবাবে নিজেই মুক্তিযোদ্ধা এই উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার ৭১-এর মুক্তিযুদ্ধের চেয়ে ২৪-এর গণহত্যাকে বেশি গুরুত্ব দিচ্ছেন এমন অভিযোগ সঠিক নয়। প্রধান উপদেষ্টা নিজেও সেই সময় দেশের হয়ে কাজ করেছেন তার নিজের জায়গায় থেকে। মুক্তিযুদ্ধ নিয়ে এটা নতুন বিতর্ক নয়। আমাদের প্রধান উপদেষ্টা মুক্তিযুদ্ধের সময় বিরাট ভূমিকা পালন করেছিল আমেরিকাতে। একটা নিউজ লেটার বের করতেন উনি, ওখানে একটা কমিটি করা ছিল, সেই কমিটির সভাপতি ছিলেন উনি। মুক্তিযুদ্ধের তালিকা না হয়নি বুদ্ধিজীবী এবং রাজাকারের তালিকাও। উপদেষ্টা বলেন, কাজ চলমান রয়েছে, পরবর্তীতে নির্বাচিত সরকার এই কাজ এগিয়ে নেবেন। যুদ্ধের এত বছর পরেও এসে রাষ্ট্র যখন এখনো পর্যন্ত একটি মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা করতে পারে নাই, সেক্ষেত্রে মুক্তিযোদ্ধা সহ তাদের পরিবারের লোকজন কিছুটা ক্ষুব্ধই বটে। তাই তাদের এখনো দাবি, শিগগিরই যেন সরকার একটি মুক্তিযোদ্ধাদের তালিকা করেন,
তালিকা করা হয় রাজাকার এবং বুদ্ধিজীবীদেরও। সানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। 54 বছরে বিচার হয়নি শহীদ বুদ্ধিজীবী হত্যার, এমন আক্ষেপ নিয়েই এবারও শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করছে গোটা দেশ। রায়েরবাজার বধ্যভূমিতে শ্রদ্ধার মিছিলে ছিল শোককে শক্তিতে রূপান্তরের প্রত্যয়। আগতরা বলছেন, শহীদ বুদ্ধিজীবীদের এই আত্মত্যাগ আগামীর রাজনীতিতে জানান দিচ্ছে সংকটে হার মানে না বাংলাদেশ। ভোরের ললাটে রক্তিম সূর্য, এ যেন রক্তের দামে কেনা লাল সবুজের পতাকা। বিজয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়েও 14 ডিসেম্বর হায়নার দল হত্যা করে জাতির সূর্য সন্তানদের। তাদের স্মরণে আজও অর্ধনমিত জাতীয় পতাকা। তারা কি ফিরবে আজ সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে অস্তাচলে? হাতে ফুল আর মনে প্রগাঢ় শ্রদ্ধা জানাতে আসা সবাই সাধারণ মানুষ। তারা জানেন 1971 সালের এই দিনে যারা জীবন দিয়েছিলেন তারা আত্মার আপনজন, যাদের বিনিময়ে পেলাম এই দেশটাকে। এ যেন নতুন প্রজন্মের হাতে পুরনো প্রজন্মের চোখের জল, শোক থেকে শক্তির রূপান্তর। আজ বুদ্ধিজীবী দেশ শ্রদ্ধা জানাতে এসেছি। মহান বুদ্ধিজীবী দিবস, শহীদ বুদ্ধিজীবীদের আমরা শ্রদ্ধা জানাতে এসেছি। বিজয়ের 54 বছর পর এসেও মুক্তিযোদ্ধাদের আক্ষেপ, হয়তো জীবনের বাকি আর কটা দিন। এই সময়ে কি মিলবে বুদ্ধিজীবী হত্যাকারীদের বিচারের দেখা? আমরা চাই এদেশের মানুষের জন্য আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলাম, এদেশের মানুষের জন্য, এদেশের শ্রমিকের জন্য, এদেশের সাধারণ মানুষের জন্য, এই দেশের কৃষকের জন্য। আক্ষেপ আছে, এই আক্ষেপ যতদিন আমি জীবিত থাকবো ততদিন থাকবে। শুধু তাই নয়, বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকার পাশাপাশি তরুণ প্রজন্মের জন্য তাদের গল্পগুলো পাঠ্যপুস্তকেও চান অনেকেই। আমাদের নতুন প্রজন্ম এই বুদ্ধিজীবীদের সম্পর্কে ডিটেলস জানুক, ইতিহাসটা জানুক। ওরা যেন আরো আমাদের দেশকে তো আর মেধাশূন্য করতে পারবে না। যারা বুদ্ধিজীবীরা আমাদের এই বুদ্ধিজীবী পাকিস্তানি হানাদার বাহিনী বুদ্ধিজীবীদেরকে মেরেছিল। আমরা এই দিবসটা স্মরণ করি, আমরা এখানে আসি, তাদেরকে বিনম্র শ্রদ্ধা জানাই। বারবার এই জাতি কঠিন সময়গুলোতে ঐক্যবদ্ধ হয়েছে। সামনের দিনগুলোতেও ঐক্যবদ্ধ থাকার আহ্বান ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের। এই আত্মত্যাগকে সামনে রেখে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। একটা কঠিন পরিস্থিতি আমরা মোকাবেলা করছি। ঘরে এবং বাইরে বহুমুখী ষড়যন্ত্র, শত্রুতা আছে। আমরা একত্রিত থাকাটা এখন আমাদের অস্তিত্বের স্বার্থে প্রয়োজন। এই পতাকা, এই স্মৃতিস্তম্ভ, এই উপস্থিতি আজও জানান দেয় বুদ্ধিজীবীরা আজও বেঁচে আছেন আমাদের স্মৃতিতে, শ্রদ্ধায় অথবা দায়বদ্ধতায়। লাল সবুজের বিজয় আর লাল সবুজের মুক্তি, শোক মানে শুধু শোক নয়, ঘুরে দাঁড়ানোর শক্তি। ঠিক যেমন করে বাঙালি জাতি ঘুরে দাঁড়িয়েছিল 52, 69, 71, 90 কিংবা 2024-এ, বাঙালি জাতির এই বীরত্ব গাথাগুলো ছড়িয়ে পড়ুক প্রজন্ম থেকে প্রজন্মে, এমনটাই আশা করছেন আগতরা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। পালিয়ে যাওয়া ফ্যাসিস্টরা পরাজয় মেনে নিতে না পেরে দেশকে বিপদে ফেলার চেষ্টা করছে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রবিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন তিনি। এই সময় ফ্যাসিস্টরা আবারও হত্যার মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে জানিয়ে স্বাধীনতা বিরোধী শক্তিকে পরাজিত করার আহ্বান জানান মির্জা ফখরুল। এছাড়া 1971 সালে পাকিস্তানিদের সঙ্গে থাকা পরাজিত শক্তি ধর্ম ব্যবসায়ীরা ভোল পাল্টে নতুন বাংলাদেশ গড়ার নামে আবারও মিথ্যা স্বপ্ন দেখাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। 1947 সালে এই শক্তিটি সেদিন পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিল। ওই শক্তি 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে করেছে। আজকে আবার শক্তি ভোল পাল্টে, চেহারা পাল্টে তারা কিন্তু এমন ভাব দেখাচ্ছে যে তারাই নতুন বাংলাদেশ করতে পারবে। আমরা কেন সারা বাংলাদেশের মানুষ একথা বিশ্বাস করতে পারে না, যে আমার জন্মকে অস্বীকার করেছে, যে আমার স্বাধীনতাকে অস্বীকার করেছে, তাকে বিশ্বাস করার কোনো কারণ থাকতে বলে আমি অন্তত মনে করি না যারা আমরা যুদ্ধের সঙ্গে জড়িত। নাই, কারণ নাই। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। মেডিকেল বোর্ড বলছে আশানুরূপ অগ্রগতি না হলেও আশার কথা হলো চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন তা গ্রহণ করতে পারছেন তিনি। তার জ্যেষ্ঠ পুত্রবধূ ডক্টর জুবাইদুর রহমান উপস্থিত থেকে সব চিকিৎসার সমন্বয় করছেন। গত 23 নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন 27 নভেম্বর থেকে রয়েছেন সিসিইউতে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। চিকিৎসকরা বলছেন সিটি স্ক্যান রিপোর্ট খুবই খারাপ এসেছে। মস্তিষ্কে পানি জমে আছে, এখনও রয়ে গেছে গুলির ছোট একটি অংশ। দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে এসব তথ্য জানান ঢাকা মেডিকেলের নিউরো সার্জারি বিভাগের আবাসিক চিকিৎসক ডক্টর মোহাম্মদ আব্দুল আহাদ। জানান লাইফ সাপোর্টে থাকা হাদির মাথার ভেতর থেকে জমাট রক্ত এখনও সরানো যায়নি। ফুসফুসও আগের মতোই, দেয়া হয়েছে 6 ব্যাগ রক্ত। গুলির আঘাত থাকা মাথার অংশটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তাই আপাতত আর কোনো অস্ত্রোপচার করা যাচ্ছে না। তাকে বিদেশে নেওয়ার কথাও ভাবা হচ্ছে, তবে সিদ্ধান্ত নেবে পরিবার। বুলেটটা রাইট সাইড দিয়ে ঢুকে গিয়ে বাম সাইড দিয়ে বের হয়ে গেছে, টেম্পোরাল রিজন দিয়ে। বুলেটের ফ্রেগমেন্ট আমরা একটা কাভার শেল সেটা পেয়েছি অপারেশনের সময়, এবং একটা অংশ তার ব্রেন স্টেমের মধ্যে রয়ে গিয়েছে, এবং সেটা খুব বেশি বুলেট ফ্রেগমেন্ট হয়ে একটা অংশ বাইরে গিয়েছে এবং একটা অংশ ব্রেন স্টেমে রয়ে গেছে, এবং একটা শেল বুলেটের কাভার আমরা অপারেশনের সময় বের করতে পেরেছি। মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিয়েছে যে তাদের শারীরিক অবস্থা অবর্বিত রয়েছে এবং সেটা আশঙ্কাজনক। গত 2 দিন যেরকম ছিল ঠিক ওই রকমভাবে আছে। ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। আটক করা হয়েছে মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে। শনিবার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে আটকের পর পুলিশে সোপর্দ করেছে র্যাব। আব্দুল হান্নান মামলায় জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। গত শুক্রবার দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। হামলাকারীদের শনাক্তে র্যাব, ডিবি সহ পুলিশের বিভিন্ন ইউনিট তদন্ত করছে, চালাচ্ছে অভিযান। এরই মধ্যে শুটারকে শনাক্ত করা হয়েছে। নির্বাচনের ভিত দুর্বল করতে আক্রমণ করা হচ্ছে, অশান্তি তৈরি করছে ফ্যাসিবাদীরা, এমন মন্তব্য করেছেন নতুন দায়িত্বপ্রাপ্ত তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রবিবার সকালে সচিবালয়ে তথ্য উপদেষ্টা হিসেবে প্রথম কার্যালয়ে আসেন তিনি। কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। উপদেষ্টা বলেন, যত ষড়যন্ত্রই হোক 12 ফেব্রুয়ারি নির্বাচন কেউ বানচাল করতে পারবে না। নির্বাচনের আগে কেউ যাতে মানুষকে বিভ্রান্ত করতে না পারে সে ব্যাপারে কাজ করবে তথ্য মন্ত্রণালয়। ইনকিলাব মঞ্চের ওসমান হাদির উপর হামলাকারীদের ধরতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান তিনি। নির্বাচনের ভিতটাকে দুর্বল করে দেওয়ার জন্যই এই আক্রমণগুলো করা হচ্ছে, কিন্তু বাংলাদেশের মানুষ সবসময় এই ধরনের আক্রমণ প্রতিহত করেছে। সরকার বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে এই ধরনের হীন, কাপুরুষোচিত এবং ষড়যন্ত্রমূলক আক্রমণের জবাব দেবে সঠিকভাবে নির্বাচনটা অনুষ্ঠানের মাধ্যমে। নির্বাচনের আগে দেশ শান্ত করতে হলে ফ্যাসিবাদের উচ্ছিষ্টকে এখনই দমন করতে হবে। সচিবালয়ে গণমাধ্যমকে এসব কথা জানালেন নতুন দায়িত্ব পাওয়া স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান। বলেন, জুলাই যোদ্ধাদের পাশে থেকে বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা করতে হবে। ফ্যাসিবাদী শক্তির যারা রেমনেন্টস দেশে আছে তাদের দমন করব, তাদের প্রতিহত করব। জুলাই অভ্যুত্থান, জুলাই বিপ্লবের যারা যোদ্ধা তাদের পাশে দাঁড়িয়ে এই সরকার বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা করবে। গুম ও নির্যাতনের 3 মামলায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিকী সহ 13 জনের বিরুদ্ধে আজ চার্জ গঠনের আদেশ পেছালো 4 দিন। রবিবার ট্রাইব্যুনাল 1 আদেশের নতুন তারিখ 18 ডিসেম্বর। এদিকে র্যাবের টিএফআই সেলে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিকী সহ 17 জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি 21 ডিসেম্বর নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। এই মামলায় 7 আসামি পলাতক। সুদানে জাতিসংঘের ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় নিহত এবং আহত সেনা সদস্যদের নাম প্রকাশ করেছে আইএসপিআর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নিহত শান্তিরক্ষীরা হলেন কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা, নাটক সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলাম ও সৈনিক শান্ত মণ্ডল, কুড়িগ্রাম সৈনিক শামীম রেজা, রাজবাড়ী মেস ওয়াটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কিশোরগঞ্জ এবং লন্ড্রি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়া, গাইবান্ধা। আর আহতরা হলেন লেফটেন্যান্ট কর্নেল খন্দকার খালেকুজ্জামান, সার্জেন্ট মোহাম্মদ মোস্তাকিম হোসেন, কর্পোরাল আফরোজা পারভিন ইতি, ল্যান্স কর্পোরাল মহিবুল ইসলাম, সৈনিক মোহাম্মদ মেজবাউল কবির, সৈনিক মোসাম্মদ উম্মে হানি আক্তার, সৈনিক চুমকি আক্তার এবং সৈনিক মোহাম্মদ মানাজির আহসান। এবার জেডএসআরএম নির্বাচনের পথে।
পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। কুড়িগ্রামের 9টি উপজেলাতে প্রায় 2000 হরিজন সম্প্রদায়ের মানুষের বসবাস। তারা বলছেন বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যসহ নানা সুযোগ সুবিধা থেকেই বঞ্চিত তারা। দেশে নির্বাচন হয়, নতুন সরকারও গঠন হয়, তবে তাদের জন্য কোনো অর্থ বরাদ্দ না থাকায় বছরের পর বছর মানবেতর জীবনযাপন করছেন। তাই এবারের নির্বাচনে এ জেলায় এমন প্রার্থীদের ভোট দিতে চান তারা যারা তাদের জীবন মান উন্নয়নে কাজ করবেন। সৎ ও যোগ্য প্রার্থীকেই ভোট দিতে চান তারা। এবার ভ্যাসলিন প্রেজেন্টস শীতের সাতকাহন। চুয়াডাঙ্গায় বেড়েছে শীতের তীব্রতা। সকাল সন্ধ্যায় অনুভূত হচ্ছে হিমেল বাতাস। গত এক সপ্তাহ থেকে এ জেলার তাপমাত্রা 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে ডিসেম্বরের শেষে আসতে পারে শৈত্যপ্রবাহ। জামান আক্তারের পাঠানো তথ্যচিত্রের নেক্সট রিপোর্ট। ঘাসের ডগায় শিশির বিন্দু আর হিমেল হাওয়া জানান দিচ্ছে প্রকৃতিতে শীত আসতে শুরু করেছে। সন্ধ্যা হলেই কুয়াশার সাথে হিমেল হাওয়া বইতে শুরু করে। সূর্য ওঠার আগ পর্যন্ত অব্যাহত থাকে এই হাওয়া, পাশাপাশি কুয়াশাচ্ছন্ন থাকে চারপাশ। প্রকৃতির খেয়ালে শীতেলেও চুয়াডাঙ্গায় নিম্ন আয়ের মানুষের কষ্ট শুরু হয় এই শীত মৌসুমেও। গরম কাপড় না থাকায় শীতে জুবুথুবু হয়ে থাকতে হয় তাদের। শিশু আর বয়স্কদের বাড়ে দুর্ভোগ। আমাদের সময়টা খুবই শীত, ঠান্ডা খুবই বেশি। সকালে যখন পাখি ভ্যান নিয়ে আসি খুব শীত লাগে, বাতাস। রাত্রে ভালোই শীত পড়ছে, সেটা আমরা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, আমরা রাত্রেবেলা খুবই কষ্ট পাচ্ছি। খেতে পারবে তো চালাতে হয়, সংসার আছে, এখন ঠান্ডা না কাজ করলে তো হতো না। আবহাওয়া অফিস বলছে ঠান্ডা বাড়ার পাশাপাশি ডিসেম্বরের শেষ ভাগে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে এখানে। গত এক সপ্তাহ ধরে চুয়াডাঙ্গাতে সর্বনিম্ন তাপমাত্রা 12 থেকে 13-14 ডিগ্রির মধ্যে উঠানামা করছে। বিকালবেলা থেকে রাত এবং সকাল পর্যন্ত শীতের তীব্রতাটা একটু অনুভব করা যাচ্ছে। আগামী বছরের জানুয়ারি মাস জুড়েই চুয়াডাঙ্গায় থাকবে হাড় কাঁপানো শীত, এমনটাও জানায় আবহাওয়া অফিস। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই শীতে নরম ও কোমল স্কিনের জন্য ব্যবহার করুন ভ্যাসলিন ডিপ রিস্টোর। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন আয়োজিত 2 দিন ব্যাপী আলু উৎসব অনুষ্ঠিত হয়েছে। আলুর বহুমুখী ব্যবহার, রপ্তানি এবং আধুনিক সংরক্ষণ প্রযুক্তি বিষয়ক প্রথম আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে সারা দেশ থেকে 500 কৃষক অংশগ্রহণ করেন। সভাপতিত্ব করেন বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। গাজায় বিমান হামলা চালিয়ে হামাসের অস্ত্র উৎপাদন শাখার প্রধান রায়েদ সাদকে হত্যার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। তাদের অভিযোগ, যুদ্ধবিরতি ভেঙে অস্ত্র বানাচ্ছিলেন তিনি। তবে হামাস বলছে এই হামলার মাধ্যমে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন করেছে তেল আবিব। অন্যদিকে 7 অক্টোবরের ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে তেল আবিবে বিক্ষোভ করেছেন ইসরায়েলিরা। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জবাবদিহিতা এড়াচ্ছেন বলে অভিযোগ তাদের। একই সঙ্গে জিম্মি রান জিভেলির মরদেহ ফিরিয়ে আনার দাবিও জানান বিক্ষোভকারীরা। যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের ব্রাউন ইউনিভার্সিটিতে ভয়াবহ বন্দুক হামলায় 2 জন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও 8 জন। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়টির ইঞ্জিনিয়ারিং ভবনে পরীক্ষা চলাকালীন সময়ে হামলার ঘটনা ঘটে। হামলাকারীকে এখনও ধরতে পারেনি পুলিশ, তবে তল্লাশি অভিযান চলছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে এফবিআই।
নতুন যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আসিফ নজরুল। এ সময় তিনি একই মন্ত্রণালয়ের সদ্য সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দেয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। জানান, নির্বাচনের আগের 2 মাসে ক্রীড়া ক্ষেত্রে আরও উন্নয়নের লক্ষ্যে কাজ করবেন তিনি। মাহমুদ তিনি অত্যন্ত সফল একজন উপদেষ্টা ছিলেন। বিশেষ করে ক্রীড়া ক্ষেত্রে উনি অনেক কাজ করেছেন, যুব ক্ষেত্রেও কাজ করেছেন। ক্রীড়া ক্ষেত্রে আমাদের এমন অনেক বিরল সাফল্য নিয়ে এসেছেন যেটা আগে কেউ পারে নাই। তারুণ্যের উৎসব নামে একটা খুবই ভালো একটা প্রোগ্রাম করেছেন। আসিফের কাজের যে ধারাবাহিকতা সেটা তো আমি বজায় রাখবই, প্লাস নতুন কি করা যায় সেটা দেখব। 2 মাস খুব অল্প সময়, তবু আমি ঠিক করেছি 2টা আমার লক্ষ্য থাকবে। একটা হচ্ছে যদি কোনো রকম দুর্নীতি বা অনিয়ম বিরোধী কোনো পদক্ষেপ নেওয়ার স্কোপ থাকে, তার বাইরে গেলে অন্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে শুনতাম। ওখানে খেলাধুলা খুব করুণ অবস্থা, আমরা তো সব ঢাকা কেন্দ্রিক হয়ে গেছি। ঢাকার বাইরে যে স্টেডিয়ামগুলো আছে, তারপর আপনার বিভিন্ন আমাদের মন্ত্রণালয়ের বিভিন্ন অফিস আছে, সেগুলোকে কিভাবে অ্যাক্টিভেট করা যায় সেটা চেষ্টা করব। ইংলিশ প্রিমিয়ার লিগে মোহাম্মদ সালাহর প্রত্যাবর্তনের দিনে ব্রাইটনকে 2-0 গোলে হারিয়েছে লিভারপুল। স্ট্যামফোর্ড ব্রিজে শনিবার এভারটনের বিপক্ষে স্বস্তির জয় পেয়েছে চেলসি। আর লা লিগায় ওসাসুনাকে হারিয়ে টেবিলে চূড়ায় হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা। লিভারপুল ম্যাচের শুরুর একাদশে না থাকায় সালাহ বদলি হিসেবে মাঠে নামে 27 মিনিটে। তার করা কর্নার থেকে বল পেয়ে হেডে গোল করেন একিটিকে। তাতেই 2-0 গোলের জয়ে মাঠ ছাড়ে লিভারপুল। এদিকে স্ট্যামফোর্ড ব্রিজে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে কোল পামার ও মালো গুস্তোর গোলে এভারটনকে 2-0 ব্যবধানে হারায় চেলসি। আর লা লিগায় ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রাফিনহা দ্বিতীয়ার্ধে জোড়া গোলে ওসাসুনাকে 2-0 ব্যবধানে হারিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়িয়ে নিয়েছে 7। এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।